বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বা সুন্দর ঘটনা ঘটে গেছে। এর মানে তুমুল সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ, এই সম্ভাবনাটাকে সত্যিকার অর্থে কাজে লাগাতে আগে আরেকটা সুসংবাদ দেয়া নেই। এখন এই যে সিদ্ধান্তটা, এটা সে মেনে নিতে পারবে না যে আমাদের ছাড়া কোন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঘটে কিছু থাকতে হয়, ঘটে কিছু থাকতে হয়। আর চাওয়ালার আর নোবেলালারও তো একটা তফাৎ থাকতে হবে পৃথিবীতে। হায় হায়, আল্লাহ যদি ইউনুস সরকারকে না আনতো কবে তুলে যেতেন যে আপনারা। কারণ আপনাদের হুতার দেখা মনে হয় যে আপনাদের অঙ্গরাজ্য হারায় ফেলাইছেন। কলকাতার সাথে একটা অঙ্গরাজ্য বাংলাদেশ, ওইটা হারায়। আসসালামু আলাইকুম প্রদর্শক, আজকে ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রদর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলাকে তার আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে। আমি আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজগুলো দেখলে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কিছু ধারণা পাবেন। তাই চলুন আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসি। এক স্টারলিংক দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কানেক্ট হয়ে গেছে আমেরিকার সাথে, ট্রাম্পের সঙ্গে, ইলন মাস্কের সঙ্গে। আর ডক্টর ইউনূসের এই বুদ্ধিমত্তায় স্টারলিংক থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা আউট হয়ে গেছেন নরেন্দ্র মোদী। আপাতত এটাই মনে হচ্ছে, যার কারণে ভারত ঠিক ব্যাখ্যা দিতে পারছে না। আজকে দেখলাম ভারতীয় গণমাধ্যমগুলোতে এই যে বাংলাদেশ ইস্যুতে তাদের অর্জনটা কি, সেই অর্জনের ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে ট্রাম্পের ওখানে একটা পক্ষ সুবিধা দিতে গিয়েছিল, কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে। এটা বোঝাই যাচ্ছে যে তিনি দেশের নামও বলেননি, ব্যক্তির নামও বলেননি। একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়ে সুবিধা করতে পারেনি। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা দিনের মতন পরিষ্কার। যেহেতু পণ্ডিত ব্যক্তিরা বা একটু যারা মানসম্পন্ন, তারা কখনো দেশ ব্যক্তি বলেন না, আকার ইঙ্গিতে বলেন। এটা শেখ হাসিনা বললে হয়তো একদম সরাসরি নাম ধরে বলতো আর কি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সৌজন্যতা রক্ষা করেছেন। এটা নিয়ে আজকে প্রথম আলোর একটি রিপোর্ট, আর এই স্টারলিংকের যে সেবা, ইন্টারনেট সেবা নিয়ে আলোচনার ব্যাপারে চ্যানেল 24-এর একটা বিস্তারিত আলোচনা দেখছি। যে এই আলোচনায় ডক্টর খলিলুর রহমান, রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার বিষয়ক যেই প্রতিনিধি তিনি ছিলেন, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং স্পেস এক্স এর পক্ষে ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্টের অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথ সহ উপস্থিত ছিলেন। আলোচনা অধ্যাপক ইউনূস এবং ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগে বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটির রূপান্তরমূলক প্রভাবের উপর জোর দেন। এছাড়া কম খরচে কিভাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতায়ন অনুন্নত অঞ্চলে এবং এর লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরেও প্রবেশাধিকার দিতে পারে, সে বিষয়ে তারা আলোচনা করেন। ইউনূস বলেছেন, বাংলাদেশের অবকাঠামোগত স্টারলিংকের সংযোগ লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরো ঘনিষ্ঠভাবে সংহত করবে। তিনি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তি চালিত সামাজিক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে মাস্কের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ, যা গ্রামের নারী এবং যুবকদের বিশ্বের সাথে সংযুক্ত করার পথপ্রদর্শক হতে পারে। তারা বিশ্ব নারী এবং শিশু এবং বিশ্ব উদ্যোক্তা হয়ে উঠবে। জবাবে স্টারলিংক দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাব স্বীকার করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন। মাস্ক বলেন, তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ভিলেজ ফোনের কাজের সাথে পরিচিত ছিলেন। স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতিগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরো এগিয়ে নিতে পারে বলে নিজের আস্থা ব্যক্ত করেন। জাতীয় উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে অধ্যাপক ইউনূস স্টারলিংক পরিষেবার সম্ভাব্য প্রবর্তনের জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাস্ক তাতে ইতিবাচক সাড়া দেন, বলেন, আমি এর অপেক্ষায় আছি। এদিকে প্রথম আলোর আরেকটি রিপোর্টে আছে, ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে এলে সুফল কি হবে, কত খরচ হবে। আচ্ছা, প্রশ্ন হলো স্টারলিংক বাংলাদেশে এলে কি সুফল পাওয়া যাবে। এর একটা উত্তর প্রথম আলোতে আছে, যে প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা বলছেন স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য বুঝে যাবে। গ্রামে বসে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণরা। দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক। আরেকটি সুবিধা হলো গোপনীয়তা রক্ষা করে, যোগাযোগ রক্ষা করে স্টারলিংক। অবশ্যই স্টারলিংক ইন্টারনেট ব্যয়বহুল, সাধারণ মানুষের পক্ষে তা ব্যবহার করা কঠিন। তবে বলছেন যে দেশে বিদ্যমান ইন্টারনেট সেবার মান নিয়ে সমস্যা রয়েছে। স্যাটেলাইট সেবা এলে যারা মানসম্পন্ন ইন্টারনেট চান তাদের জন্য বিকল্প সুযোগ তৈরি হবে। তার মানে খুবই মানসম্পন্ন একটা স্যাটেলাইট। এটা অধ্যাপক BM মাইনুল হোসেন, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক, তিনি বলছেন যে স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেয়, তার দিয়ে তার সংযুক্ত করতে হয় না। তাই স্টারলিংকের মাধ্যমে দুর্গম অঞ্চলে ইন্টারনেটের আওতায় আনা যাবে। যাক, বোঝা যাচ্ছে এটা তো খুবই ইলন মাস্কের প্রতিষ্ঠান, তো আর যেন তেন না। তবে এর একটা রাজনৈতিক দিক হলো, এটা তো একটা এমন একটা সময় ডক্টর ইউনূস ইলন মাস্ককে আমন্ত্রণ জানিয়েছে যখন ঠিক নরেন্দ্র মোদী একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগ মুহূর্তে। সুতরাং এটার একটা রাজনৈতিক দিক আছে। সেই রাজনৈতিক দিক হলো স্টারলিংকে বেশ মোটামুটি ভালোভাবেই যুক্ত হতে যাচ্ছেন
ডক্টর মোহাম্মদ ইউনূস, আর অন্যদিকে স্টার লিংকের একটা সংযোগে বা বিচ্যুতিতে অনেকটা আরেক প্রান্তে পড়ে গেলেন নরেন্দ্র মোদী। এটি হচ্ছে একটা রাজনৈতিক একটা ফলাফল, এটা বলা যায় দর্শক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে না, মানে হবে না, চাই না, হওয়া উচিত না, এগুলি না, কিন্তু হবে না। কেন হবে না? লজিকটা কি? অথবা কেন হবে, লজিকটা কি? কেউ কিন্তু লজিক দেয় না, কেউ কিন্তু কারণটা, আমি অনেক খুঁজেছি গত কয়েকদিনে, কেউ কারণটা বলে না। বিএনপির এক কথা, আগে জাতীয় নির্বাচন, তার আগে নির্বাচন হবে না। হ্যাঁ, বিএনপির একজন একটা লজিক দিয়েছেন, সেই লজিকটা দিয়ে বলেছেন বিএনপির অনেক নেতা, ওটা নাম ধরে আমি পাইনি, আমি একটা পত্রিকার একটা রিপোর্ট পড়লাম, সেখানে লেখা হয়েছে যে বিএনপির অনেক নেতা মনে করেন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে সেই জনপ্রতিনিধিদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের ক্ষেত্রে তৃণমূলের ভিত্তি হিসাবে ব্যবহার করার চেষ্টা হতে পারে। কারণ যেহেতু নতুন দল গঠনের সরকারের সহযোগিতা থাকতে পারে এমন অভিযোগ রয়েছে। মানে মোট কথা হলো, যদি আগে স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যায়, তাহলে ছাত্রদের যে নতুন দল গঠন হচ্ছে, সেই দল গঠনের ক্ষেত্রে এই নির্বাচিত স্থানীয় সরকারের যারা নাকি লিডার হবেন, তারা সরকারকে হেল্প করবেন এবং নতুন দলটাকে হেল্প করবেন। এই জন্য বিএনপি নির্বাচন চায় না। মানে এত হাস্যকর যুক্তি এত বড় একটা দল কি করে দেয়, এটা আমি বুঝি না, এটা আমি বুঝি, এটা আমার বুঝে আসে না। আমি নিজে পার্সোনালি মনে করি যে আমরা কেন একটা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চাই, এই কথাটাকে পরিষ্কার করেন। গত 16 বছর ধরে বিএনপি কিন্তু একটা কথা বলে এসেছিল যে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান না। কেন চান? মূল ফর্মুলাটা কি? কারণ ওনারা মনে করেন যদি সরকারে যে থাকে সে চাইলে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে। সরকার চাইলে, নির্বাচন কমিশন যেমনই হোক না কেন, সরকার চাইলে নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকেও প্রভাবিত করতে পারে। যে কারণে তারা সবাই নির্বাচনটা একটা অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হোক, এটা তারা সবসময় চেয়ে এসেছে। জামাত চেয়েছে, বিএনপি চেয়েছে, আওয়ামী লীগ তারা সবাই চেয়েছে। গত 15 বছর ধরে বিএনপি এটাকে আন্দোলন করছে। তাহলে ভাই, স্থানীয় সরকারের জন্য এই ফর্মুলা প্রযোজ্য হবে না কেন? স্থানীয় সরকারও তো একটা দলীয় সরকার প্রভাব বিস্তার করতে পারে। তো কেন স্থানীয় সরকারও একটা নির্দলীয় সরকারের অধীনে হবে না এই নির্বাচনটা? কেন হবে না বলেন, ব্যাখ্যা করেন। এই প্রশ্নটা আমি বিএনপি নেতাদের কাছে করছি। তার মানে আপনাদের মতলব হলো যে আপনারা যখন নির্বাচিত হবেন, হওয়ার পর পুরো স্থানীয় সরকারে যা আছে, এই সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সবগুলিতে আপনারা আপনাদের লোককে গায়ের জোরে হোক, ছলে বলে কৌশলে নির্বাচিত করে নিয়ে আসবেন। তাহলে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতলবের পার্থক্যটা কোথায়? আপনাদের একই লাইনের লোক রে ভাই। ওই যে একটা স্লোগান উঠছিল না মাঝখানে, যে 100 স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার আসতে যাচ্ছে, স্লোগান তো দেখা যাচ্ছে খুব একটা ভুল না। এই মতলবের কি অর্থ আছে এটা আমাকে বোঝান। হ্যাঁ, আপনি বলতে পারেন স্থানীয় সরকার নির্বাচন হলে পরে এই জাতীয় নির্বাচনটা পিছিয়ে যাবে কিনা, কি কারণে পিছাবে? আপনি ওইভাবে শর্ত দেন যে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হবে, তার আগে যদি তারা পারে করে দেয়। কারণ স্থানীয় সরকার নির্বাচন তার দলীয় কোনো নির্বাচন না, এটা নির্দলীয় নির্বাচন। নির্দলীয় নির্বাচন হয়ে যাক, অসুবিধাটা কি? এতে বরং দুটো লাভ হবে। দুটো লাভ কি? এই সরকার এবং এই নির্বাচন কমিশন আসলেই একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে কি পারে না, সেটা আমরা বুঝতে পারবো। এটা একদিনে না হয়, আপনি 2 ধাপে করেন, 3 ধাপে করেন, তাহলে তারা একটা কাজের মধ্যে থাকলো। এইটা হলো আপনার মাত্র হলো এই মাস, ফেব্রুয়ারি মাস, তাহলে এপ্রিল, মে, জুন, জুলাইয়ের মধ্যে 3টা নির্বাচন আপনি সবগুলো করে ফেলেন। সিটি কর্পোরেশন করেন, পৌরসভা করেন আরেক ধাপে, আর ইউনিয়ন পরিষদ 2-3 ধাপে করলেন। অসুবিধাটা কি? জুলাই আগস্টের মধ্যে সব নির্বাচন হয়ে যাবে। এতে কি হবে? এই নির্বাচন কমিশন নির্বাচন করার ক্ষেত্রে একটা ওয়ার্ম আপ মতো অবস্থায় তারা চলে যাবে। তারা একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে যে নির্বাচনটা তারা ভালোভাবে করতে পারে। তাদের একটা পরীক্ষা হয়ে যাবে, সরকারেরও একটা পরীক্ষা হবে। কেন করবেন না আপনি এটা করেন। হ্যাঁ, বিএনপি আরেকটা দাবি করতে পারে। সেই দাবিটা কি করতে পারে? যে তাহলে ছাত্র উপদেষ্টা যারা আছে তাদেরকে সরাই দিতে হবে, কারণ তারাও এখানে থেকে এদের উপর প্রভাব বিস্তার করবে। বিশেষ করে এলজিআরডি মিনিস্ট্রিতে যে একটা ছাত্র প্রতিনিধি আছে তাকে তো সরাইতেই হবে। কারণ উনি যদি এলজিআরডি মিনিস্ট্রিতে থাকেন, তাহলে তার আন্ডারেই তো সবগুলো স্থানীয় সরকার, কাজে ওটাকে সরাইতে হবে, ওনাকে চেঞ্জ করতে হবে। ওই যে ওনার বাবা যে বাহাদুরি করে বলে মুরাদনগরে যায় যে সবচেয়ে বড় মন্ত্রণালয় আমার ছেলের হাতে, এটা বলা বন্ধ করতে হবে ভাই। অলরেডি বরাবরই শুরু হয়ে গেছে, এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করে দেন। সহজ হিসাব, নির্বাচনে আমি তো মনে করি এখনই ইমিডিয়েট এই 3 জন ছাত্র উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া উচিত। এই ডক্টর ইউনূসের উচিত এটা, যদি ছাত্ররা দল করে। আর যদি ছাত্ররা দল না করে থাকুক, আরো 10টাকে আনেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দল করবেন, আবার এখানে বসে নিয়ে কলকাঠি নাড়বেন, আর আপনি বাপ যে বলবো যে আমার পুরা এখানে মসজিদে 10 লাখ টাকা দিচ্ছে, অমুক করছে তমুক করছে, আমার পুরা যদি ভোট দিবেন, এই সমস্ত ভাই আমরা এই দেশের লোক শুনতে রাজি না। আপনি যেই হন না কেন, রাজি না। এইটাকে মাথায় রাখতে হবে। এইটা বলেন
কিন্তু আপনি স্থানীয় সরকার নির্বাচন চান না, হতে দেবেন না, এটা বড় ইতিহাস আপনাকে কে দিল? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এই কথার জবাবটা আপনি আমাকে দেন। এখনো তো ক্ষমতায় আসেন নাই। আপনি যে বললেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না, এই ইতিহাস আপনাকে কে দিয়েছে? বলা হবে না মানে কি? আপনি কি ডিসিশন মেকার? আপনি বলতে পারেন আপনারা চান না, বলতে পারেন আমরা চাই না, তবে কি কারণে চান? যখন আপনার একটা পলিটিক্যাল পার্টি যখন বলবে আমরা চাই না, তখন ওই পলিটিক্যাল পার্টিকে ক্লিয়ার করতে হবে জনগণের সামনে যে আপনারা কেন চান না। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। আপনি অথরিটি না, ক্ষমতায় যান নাই, এখনই অথরিটি দেখাচ্ছেন। যখন যাবেন তখন আপনি অথরিটি না, মাথায় রাখতে হবে জনগণ হলো সোল অথরিটি। গণতন্ত্রের কথা বলবেন আর আচরণ করবেন স্বৈরতন্ত্রের মতো, এটা হয় না ভাই, এটা হয় না। আর জামাত ইসলাম যে দাবিটা করেছে, আমি জামাত ইসলামের দাবির সঙ্গে আমার দাবি মিলে যাচ্ছে। জামাত ইসলামকে বলবো দাবিটা যেন গণতান্ত্রিক কারণে হয়, কোনো মতলবী কারণে না হয়। মতলবী কারণের দাবি ভালো না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যতদিন আছে ততদিন উনি আপনাদের জন্য হুমকি। এটা আপনারা বুঝা ফেলাইয়া বহু চেষ্টা করছেন বাংলাদেশের ভিতরে ভিতরে এই দেশকে পঙ্গু করার জন্য, ইউনূস সরকারকে ফেলে দেওয়ার জন্য। হায় হায়, আল্লাহ যদি ইউনূস সরকারকে না আনতো কবেই তো লয়ে যেতেন যে আপনারা। কারণ আপনাদের হুতাশ দেখা মনে হয় যে আপনাদের অঙ্গরাজ্য হারায় ফেলাইছেন। কলকাতার সাথে একটা অঙ্গরাজ্য বাংলাদেশ, ওইটা হারায় ফেলাইছেন। আরে ভাই, আমরা একটা স্বাধীন দেশ, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমাদের আসামি আপনাদের দেশে পলাতক, সেই আসামি আমরা আনবো। দেখুন আপনি কেমনে ঠেকান, দেখুন। যুদ্ধবাজিতে চাইবেন, পারবেন না, কারণ আপনি বুদ্ধিমান। আপনি বুদ্ধিমান না হইলেও মোদিজি আপনার আশেপাশে যে অ্যাডভাইজার গুলো আছে, যদি ইয়াং অ্যাডভাইজার থাকে তাহলে এক কথা, বুড়ো বুড়ো অ্যাডভাইজার থাকলে আরেক কথা। আমার মনে হয় ইয়াং অ্যাডভাইজার না থাকলে নিয়ে নেন। আমাদের দেশে ইউনূস সাহেব যেভাবে নিয়ে নিছে, ওই ইয়াং অ্যাডভাইজার আপনাকে কি পরামর্শ দিবে জানেন? যে স্যার, কোন রকম ভেজালে যায় না, আপনি এদিকে বাংলাদেশে ভেজাল করবেন, বাংলাদেশের দেশের সাথে আমাদের লম্বা বর্ডার, এদিক থেকে এরা যদি অত্যাচার আরম্ভ করে, এরা যদি হানা দেওয়া আরম্ভ করে, এরা যদি গুতাগুতি আরম্ভ করে, 7 সিস্টার চলে যাবে। ওদিক থেকে শুরু করবে পাকিস্তান, হ্যাঁ, ওই যে পাঞ্জাব দিয়া কিছু অংশ তো আগে ইন্ডিয়া রাখছে, বাকিটা শুরু করবে। ওদিকে শুরু করবে কাশ্মীর, ওইটাও পাকিস্তান জড়িত। আরো বড় কে জানেন? যেটা আপনাদের সবচেয়ে বড় ভয়, চীন। সেটা তো পুরাই জড়িত 7 সিস্টারের সাথে। ওরা এদিক থেকে শুরু করলে আপনি অস্থির হয়ে যাবেন। মোদি সাহেব না তো, সরি, মোদি সাহেব, আপনি আপনার গদি হারাবেন। আমাদের এই যে বিপ্লব হয়ে গেছে না, এই বিপ্লবের আকারে সিরিয়াতে বিপ্লব হয়ে গেছে, পৃথিবীর আরো অনেক দেশে হবে। তবে আমার মনে হয় এবার আসতেছে আপনাদের পালা। আপনাদের দেশের ইয়াংরা আমাদের দেশের মডেলে একটা বিপ্লব যদি কইরা ফেলাইতে পারে, তাহলে আপনাদের দেশটাও ঠিক পথে যাবে। বেঠিক পথে যাচ্ছে। এই যে এক মোদিজি একজন বড় আসামির জন্য, কত বড় আসামি চিন্তা করতে পারছেন? কত মানুষ খুন করে গেছে তার জন্য আপনাদের সঙ্গে আমাদের ভেজাল লাগায় ফেলাইতেছে। দেখছেন, আমাদের সবচেয়ে প্রিয় দেশ কিন্তু ভারত। ভারত দেখা মানে আমরা বলতাম এক সময় পৃথিবী দেখা, যে দেশে এক অংশে শীত, আরেক দেশে অংশে গরম, এক অংশে মরুভূমি, আরেক অংশে বসন্তের ফুল ফুটে, এরকম একটা দেশ আমরা সবসময় যাইতাম আসতাম, ভাই ভাই মনে করতাম। এই দূরত্ব তৈরি করছে এই মোদিজি। আপনারা মোদিজিকে গদি থেকে সরান, না হলে কিন্তু আপনাদের সম্পর্ক আমাদের সাথে আরো অবনতি হবে এবং আপনাদের দেশটাও কিন্তু ভাগাভাগি হয়ে যেতে পারে। ডক্টর ইউনূস মোহাম্মদ উনি কিন্তু সহজ সরল মানুষ না। উনি ভালোবাসেন ইয়াং জেনারেশনকে, আমরাও ভালোবাসতে চাই ইয়াং জেনারেশনকে। আমরা তো শেষের দিকে মৃত্যুর স্বার্থ নিতেই হবে। নতুনদের হাতে দেশকে ছাইড়া যেতে হবে না, নতুনদেরকে পথ ছাইড়া দিতে হবে না, পথ ছাইড়া দিতে হবে। যারা ওই যে বুড়া রাজনীতিবিদ আছেন না, বেশি কথা, বে কথা, কু কথা, অনেক কথা বলেন, এসব কথা বাদ দেন, সুন্দর কথা বলেন ইয়াং জেনারেশনের মন পাওয়ার জন্য। না হলে ইয়াং জেনারেশন কারা? এই দেশের মানুষের চিন্তা ভাবনা। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলে এই ভিডিও ফুটেজগুলো দেখেছেন। এই ভিডিও ফুটেজগুলো দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।